আমরা পদার্থের তরল এবং গ্যাসীয় অবস্থা সম্পর্কে পড়ছিলাম। আজ আমরা পড়ব গ্রাহামের ছিদ্র ব্যাপন সূত্র বা গ্রাহামের ব্যাপন সূত্র সম্বন্ধে। তো বিজ্ঞানী গ্রাহাম তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের ব্যাপনের হার, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের ব্যাপনের হার, গ্যাসের ক্ষেত্রে কি হবে? ব্যাপনের হার, ধরি ব্যাপনের হার হচ্ছে আর, তাহলে ব্যাপনের হার আর গ্যাসটির যে ঘনত্ব, গ্যাসটির ঘনত্ব মানে ধরো রো, তাহলে গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে? আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার রো। এই যে কোনো গ্যাসের ব্যাপনের হার যদি আর হয় এবং এই যে ঘনত্ব, গ্যাসটির ঘনত্ব যদি রো হয়, তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার রো। ঠিক আছে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কয়েকটা রিলেশন আমরা দেখব। আচ্ছা, এটা হচ্ছে আর এর সঙ্গে ঘনত্বের রিলেশন। এখন তাহলে যদি দুটো গ্যাস বলে দেয় আলাদা আলাদা, প্রথম গ্যাসের ব্যাপনের হার যদি R1 হয়, দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার যদি R2 হয়, তাহলে এর মান দেখো ইনভার্সলি নিচে রো আছে, তাহলে রো টু ওপরে যাবে, বাই রো ওয়ান নিচে আসবে। ঠিক আছে, তো এখন আমরা আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের সঙ্গে গ্যাসের কি করব? আমরা এখন আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের সঙ্গে গ্যাসের ব্যাপনের হারের আমরা কিছু রিলেশন বের করার চেষ্টা করব। তো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে কি হয়? দেখো, এটা হচ্ছে শর্ত। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কি হয়? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, দেখো গ্যাসের ঘনত্ব তাদের বাষ্প ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে গ্যাসের ঘনত্ব যেটা হবে সেটা কার সমানুপাতিক হবে? সেই গ্যাসটির বাষ্প ঘনত্ব মানে একে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, বাষ্প ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। নির্দিষ্ট উষ্ণতা চাপে যে গ্যাসের যেটা ঘনত্ব হবে সেটা কার সমানুপাতিক? সেটা হচ্ছে বাষ্প ঘনত্বের কিন্তু সমানুপাতিক। তো বাষ্প ঘনত্বের যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা কি লিখতে পারি? গ্যাসের ঘনত্ব মানে রো প্রপোর্শনাল টু ডি। তাহলে রো প্রপোর্শনাল টু যদি ডি হয়, তাহলে এই সূত্রটা আমি 1 নাম্বার দিই। 1 নাম্বার সূত্রে আমি রো এর মান যদি বসিয়ে দিই, তাহলে কেমন হবে? আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট অফ বাষ্প ঘনত্ব, তাই তো? তাহলে গ্যাসের ছিদ্র ব্যাপনের হার বা ব্যাপনের হার কি হচ্ছে? বাষ্প ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে, তাই তো? এখন আমরা আণবিক গুরুত্বের সঙ্গে রিলেশন দেখব। আমরা জানি কি আণবিক গুরুত্ব এম সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এম সমান কি? আণবিক গুরুত্ব কোনো গ্যাসের ক্ষেত্রে আণবিক গুরুত্ব। আর ডি সমান কি? ডি সমান হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে এম সমান যদি 2D হয়, তাহলে ডি ইকুয়াল টু কি হবে? এম বাই টু। ডি ইকুয়াল টু কি হবে? এম বাই টু, তাই তো? তাহলে এম বাই টু যদি এখানে বসিয়ে দাও, আর এম বাই টু মানে দুটো মানে অ্যাকচুয়ালি ডি এর সঙ্গে এম এর রিলেশন কেমন? ডি প্রপোর্শনাল টু এম, তাহলে আর প্রপোর্শনাল টু রুট আন্ডার অফ এম হবে, তাই তো? আর প্রপোর্শনাল টু রুট আন্ডার অফ এম, যেখানে এম ইকুয়াল টু আণবিক গুরুত্ব, তাই তো? তাহলে আমরা গ্যাসের ছিদ্র ব্যাপনের সঙ্গে ঘনত্ব, বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের রিলেশন করলাম। এখন যদি এরকম হয় যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় দেখা যাচ্ছে কোনো একটা সছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে,
নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো একটা সছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে, আচ্ছা আমরা একটা পেজ নিয়ে দিই। দেখো, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় দেখা যাচ্ছে কোনো সছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে টি সময়ে এ গ্যাসের, এ একটা গ্যাস আছে, তো এ গ্যাসের ও বি গ্যাসের, আর একটা গ্যাস নিয়েছি, ও বি গ্যাসের, এ ও বি দুটো গ্যাসের ভিএ ও ভিবি আয়তনের, ঠিক আছে, ভিএ ও ভিবি আয়তন গ্যাস হচ্ছে কি হচ্ছে, ভিবি আয়তন গ্যাস ছিদ্র ব্যাপিত হচ্ছে, ছিদ্র ব্যাপিত হচ্ছে। তো কি হবে, তবে তবে আর এ মানে ব্যাপনের হার কি হবে, এ গ্যাসের কত আয়তনের মধ্যে কত আয়তন ছিদ্র ব্যাপিত হচ্ছে, ভিএ, তাহলে ভিএ বাই টি। সিমিলারলি আর বি মানে বি গ্যাসের যে ছিদ্র ব্যাপনের হার সেটা কি হবে, বি গ্যাস ভিবি আয়তন ছিদ্র ব্যাপিত হচ্ছে, তাহলে ভিবি বাই টি। তাহলে ওই যে আমরা রিলেশন পড়েছি এখানে, ঠিক আছে, যে কোনো একটার মধ্য দিয়ে ধরো আণবিক গুরুত্বের উপরে ডিপেন্ডেন্টটা আমরা দেখেছি, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কি পড়েছি, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। এবার এ আর বি গ্যাস যদি দুটো হয় তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট এম, তাই তো? তাহলে আর এ বাই আর বি ইকুয়াল টু রুট আন্ডার অফ কি হবে, এম বি বাই এম এ। কেন এম বি বাই এম এ হচ্ছে, তার কারণ হচ্ছে এম নিচে আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, তাই তো? তাহলে এম বি বাই এম এ। তাহলে এখানে আর এর মান আমরা কত পেয়েছি, ভি আয়তনের টি সময়ে আর ভিবি আয়তনের টি সময়ে। তাহলে কি হচ্ছে, রুট আন্ডার অফ এম বি বাই এম এ, নিচে থেকে টি টি কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ওভারঅল ভি এ বাই ভিবি ইকুয়াল টু রুট আন্ডার অফ এম বি বাই এম এ। সিমিলারলি নির্দিষ্ট যদি আয়তন বলে দেয়, আলাদা আলাদা গ্যাসের যদি আয়তন বলে দেয়, তাহলে আয়তন থেকে আমরা আণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব এবং ঘনত্বের মান কিন্তু বার করতে পারবো। তাহলে এটাও একটা হচ্ছে কি একটা গ্রাহামের ছিদ্র ব্যাপন সূত্রের আর একটা রূপ। এছাড়া আর কি হতে পারে, দেখো এছাড়া এরকম হতে পারে যে দেখা যাচ্ছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, যেটা এর কন্ডিশন প্রত্যেক জায়গায় কিন্তু একই কন্ডিশন কাজে লাগবে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একটি সছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, এবার আয়তনটা ফিক্সড করে দিয়েছে, সছিদ্র দেওয়ালের মধ্যে দিয়ে এ গ্যাস ও বি গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাস ও বি গ্যাস ভি আয়তন ছিদ্র ব্যাপনের জন্য, ভি আয়তনের, এবার আয়তন স্থির করে দিয়েছে কিন্তু সময় ভ্যারিয়েবল করে দিয়েছে, ভি আয়তনের কি, ভি আয়তন ছিদ্র ব্যাপনের জন্য, ছিদ্র ভি আয়তন ছিদ্র ব্যাপনের জন্য টিএ ও এ গ্যাসের টিএ পরিমাণ সময় লাগছে, আর বি গ্যাসের টিবি পরিমাণ সময়, টিবি পরিমাণ সময় লাগছে। এক্ষেত্রে কি হবে, আর এ ইকুয়াল টু কি হবে, আয়তন বাই সময়, আর বি ইকুয়াল টু কি হবে, ভি পরিমাণ আয়তন বাই সময় লাগছে টিবি। তাহলে এই আর এ আর বির মান যদি এই একই সমীকরণে তুমি বসিয়ে দাও, তাহলে সেটা কেমন ভাবে চেঞ্জ হবে, আর এ মানে ভি বাই টি এ, ভি বাই টিবি which is equal to root under of mp by ma। তাহলে কেমন চেঞ্জ হচ্ছে এখানে, কেমন চেঞ্জ হচ্ছে তাহলে আমরা দেখে নিই। তাহলে দেখো ভিবি কেটে যাচ্ছে, তাহলে টিবি যদি ওপরে চলে যায় তাহলে কি হবে, টিবি, ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন পেয়েছি, দেখো টিবি বাই টি এ, যেটা কি সমানুপাতিক এম বি রুট আন্ডার অফ বাই এম এ। তার মানে কি, টিবি দেখো টি এর সঙ্গে আণবিক গুরুত্বের রিলেশন ডিরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক, তাই না? তাহলে সময়ের সঙ্গে যে ভি আয়তনের ভি আয়তন একটু ভি আয়তন কি হচ্ছিল, নির্দিষ্ট উষ্ণতার চাপে ভি আয়তন ছিদ্র ব্যাপন হচ্ছে, ভি আয়তনের কোনো গ্যাসের ছিদ্র ব্যাপন করতে যে সময় লাগছিল সেই সময়ের পরিমাণের সঙ্গে ওই গ্যাসটার আণবিক গুরুত্বের সম্পর্ক কেমন, টি প্রপোর্শনাল টু রুট আন্ডার অফ এম। ঠিক আছে, তাহলে আশা করি আমরা রিলেশন গুলো সব বুঝতে পেরেছি।
ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যদি আচ্ছা এই এই যে ছিদ্র ব্যাপন সূত্র করলাম, এর কিছু অ্যাপ্লিকেশন আছে। যেমন খনিতে মার্শ গ্যাস, ঠিক আছে, মার্শ গ্যাসের উপস্থিতি বোঝানোর জন্য এই ছিদ্র ব্যাপনের সূত্র কাজে লাগে। এছাড়া দুটি গ্যাসের মিশ্রণ থেকে দেখা যাচ্ছে তুমি উপাদান গ্যাসগুলো যে কি দুটি গ্যাসের মিশ্রণ আছে, দেখা যাচ্ছে একটা বিভিন্ন গ্যাস মিশ্রণ আছে, দুটো গ্যাস দেখাচ্ছে মিশে আছে, ঠিক আছে। এই দুটো গ্যাসের থেকে উপাদান গ্যাসগুলো আমরা আলাদা করতে পারবো, যে এখানে কি কি গ্যাস আছে এটাও কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, সূত্রের সাহায্যে কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম করব। তো দেখো, যদি একটা এরকম ধরনের প্রবলেম দেওয়া থাকে যে দুটি গ্যাসের ধরো এ একটা গ্যাস আর বি একটা গ্যাস দেওয়া আছে। এ গ্যাসের বলেছে আণবিক গুরুত্ব দেখা যাচ্ছে বলেছে 64 গ্রাম পার মোল। বি গ্যাসের দেখাচ্ছে আণবিক গুরুত্ব বলে দিয়েছে হচ্ছে 100 গ্রাম পার মোল। এখন বলেছে প্রথম গ্যাসটির ছিদ্র ব্যাপনের হার, প্রথম গ্যাস মানে এ গ্যাস, প্রথম গ্যাস মানে এ গ্যাসটির ছিদ্র ব্যাপনের হার, ছিদ্র ব্যাপনের হার এটা দেখাচ্ছে বলে দিয়েছে কত, দেখাচ্ছে 15 মিলিলিটার পার সেকেন্ড। এ গ্যাসের ছিদ্র ব্যাপনের হার বলে দিয়েছে। বলেছে বের করতে বলেছে যে দ্বিতীয় যে গ্যাসটা আছে, দ্বিতীয় গ্যাসটির ছিদ্র ব্যাপনের হার বের করো। ছিদ্র ব্যাপনের হার বার করো। তাহলে কিভাবে বের করব গ্যাসটির ছিদ্র ব্যাপনের হার? তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে আণবিক গুরুত্ব, এখানে বাষ্প ঘনত্বের সঙ্গে সম্পর্ক লাগবে না আণবিক গুরুত্বের সঙ্গে সম্পর্ক রাখবে? এগুলো কি ছিল, কি দিয়ে দিয়েছে, এগুলো আণবিক গুরুত্ব। তাহলে এখানে দেখো আণবিক গুরুত্বের সাথে কিসের সম্পর্ক লাগবে, ছিদ্র ব্যাপনের হার। তাহলে আমরা কি জানি, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট এম। এখন এ গ্যাসের জন্য আর এ, বি গ্যাসের জন্য আর বি সমান সমান কি এম বি বাই এম এ, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। তাহলে আর এ গ্যাসের ছিদ্র ব্যাপন বলে দিয়েছে ওরা 15 মিলিলিটার পার সেকেন্ড। আর বি গ্যাসের ছিদ্র ব্যাপন বলে বের করতে হবে আমাদের, আর এটা সমান বলে দিয়েছে রুট আন্ডার অফ এম বি, মানে বি গ্যাসের কত 100 গ্রাম পার মোল, গ্রাম পার মোল কেটে যাচ্ছে 100 বাই 64। তাহলে 100 মানে 10, 10 কে 100, 8 8 64, তাই তো? তাহলে 5/4 হচ্ছে, তাই তো? তাহলে 4 4 15 60 ইকুয়াল টু 5 ইন্টু আর বি। তাহলে আর বি মানে কত হচ্ছে 5 12 60, তাহলে 12 মিলিলিটার পার সেকেন্ড। তাহলে বি গ্যাসের কত ছিদ্র ব্যাপনের হার হচ্ছে 12 মিলিলিটার পার সেকেন্ড। সিমিলারলি দেখা যাচ্ছে দুটো গ্যাসের এক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য কেসে দুটো গ্যাসের ছিদ্র ব্যাপনের হার বলে দিয়েছে, একটার আণবিক গুরুত্ব বলে দিয়েছে, তাহলে আমরা অন্যটার আণবিক গুরুত্ব বের করতে পারবো। ঠিক একইভাবে আমরা যেসব গাণিতিক সূত্রগুলো প্রতিষ্ঠা করেছি সে, ঠিক আছে, তো সেই সব এর থেকে সেই সব সূত্র থেকে দেখো আমরা কিন্তু যে কোনো রকমের রিলেশন কিন্তু বার করতে পারবো, ঠিক আছে। তো এবারে তো এটা শেষ হলো। তো এবার আমরা দেখবো যে গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্বে কি বলা হয়েছে। দেখো গ্যাসের গতীয় তত্ত্বে কিছু স্বীকার্য পড়বো আমরা এবং তাদের যথার্থতাগুলো দেখবো। প্রথম কথা হচ্ছে প্রতিটি গ্যাসের অণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে গঠিত, এই কণাগুলোকে অণু বলে। না, একটা গ্যাস গঠিত হলে অসংখ্য কণা লাগে, ওই কণাগুলোকে গ্যাসের এক একটা অণু বলে। গ্যাসের অণুগুলো কেমন, কঠিন, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। এগুলো কেন বলছি আমি, ঠিক আছে। একই গ্যাসের অণুগুলি সমস্ত দিক থেকে সদৃশ্য হয়। একই গ্যাসের অণু মানে দেখা যাচ্ছে সব অক্সিজেন গুলো একদম সব দিক থেকে একই রকম দেখতে, সব কার্বন ডাই অক্সাইড অণুগুলো সবই একই রকম, সব নাইট্রোজেন অণুগুলো একই রকম, সেটাই কিন্তু বলা হয়েছে। এখন কোন গ্যাসের অণুর মোট আয়তন, 4 নম্বর পয়েন্টটা দেখো, কোন গ্যাসের অণুগুলোর মোট আয়তন যে গ্যাস আধার যে পাত্রে গ্যাসটা রাখা হয়েছে তার আয়তনের তুলনায় নগণ্য হয়। মানে গ্যাসের যে অণুগুলো ছোট ছোট আকৃতি, ঠিক আছে, তো তাদের যে মোট আয়তন হয় সেটা যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের আয়তনের তুলনায় একেবারে খুবই কম হয়, ঠিক আছে।
গ্যাসের অণুগুলো দেখো সর্বদা সরল রৈখিক পথে সঞ্চরণশীল এবং গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মেনলি চাপ সৃষ্টি করে। মানে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে, আবার যে পাত্রে রাখা আছে সেই পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মেনলি কি করে, চাপের সৃষ্টি করে। দেখো এটা ইম্পর্টেন্ট যে গ্যাস অণুগুলো নিজেদের মধ্যে বা পাত্রের দেয়ালের সঙ্গে এই যে বলেছে সংঘর্ষ হয় এবং যার ফলে চাপের সৃষ্টি হয়। এই সংঘর্ষগুলো সর্বদা পূর্ণ স্থিতিস্থাপক। কেন বলেছে পূর্ণ স্থিতিস্থাপক? এই যে পূর্ণ স্থিতিস্থাপক, তার মানে হচ্ছে সংঘর্ষের সময় এদের নিট যে গতিশক্তি তার মানের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, মানে আগে যে গতিশক্তি থাকে সংঘর্ষের পরেও এদের গতিশক্তি কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। গ্যাস অণুগুলোর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এবং গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি যেটা, সেটা তার পরম উষ্ণতার সঙ্গে কি হয়, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, দেখো গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, সেটা কিভাবে আমরা বুঝি? দেখো গ্যাসীয় পদার্থের যে সীমাহীন প্রসারণশীলতা এই স্বীকার্যকে কিন্তু কি করে, সমর্থন করে। ঠিক আছে, এছাড়া গ্যাসের অণুগুলো সর্বদা দেখো সঞ্চারণশীল, অণুগুলো সরলরৈখিক পথে এবং পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। তো যদি এরা সদা সঞ্চরণশীল না হতো তাহলে এরা কি হতো, সবসময় যদি সঞ্চরণশীল না হতো এরা, তাহলে এরা যদি একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকতো তাহলে এদের কি থাকতো, একটা নির্দিষ্ট আয়তন থাকতো। তাহলে কিন্তু গ্যাস অণুগুলোর কি নির্দিষ্ট কোনো আয়তন থাকে? থাকে না। তো এটাই হচ্ছে নির্দেশ করে যে তারা সর্বদা কিন্তু কি না, সর্বদা কিন্তু তারা সঞ্চরণশীল। ঠিক আছে, তাহলে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের কিছু স্বীকার্য এবং তাদের যথার্থতা দেখলাম। এবার আমরা দেখব গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ। ঠিক আছে, গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ। তো দেখি গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে দেখো সমীকরণটা হচ্ছে যে চাপের সঙ্গে পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার আর এম এস, এগুলো সবই আমরা দেখব। বাই হচ্ছে তোমার ভি। ঠিক আছে, এখানে কোনটা কি নির্দেশ করছে? এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের কি আয়তন, এবং সি আর এম এস হচ্ছে আর এম এস মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মানে গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, গড় বর্গবেগের বর্গমূল। আর এমটা কি? এমটা হচ্ছে প্রতিটি গ্যাস অণুর ভর। ঠিক আছে, প্রতিটি গ্যাস অণুর ভর, প্রত্যেকটা জিনিস আমরা দেখবো ধীরে ধীরে। ঠিক আছে, আর এন, এন হচ্ছে কি? এন হচ্ছে ভি আয়তনে গ্যাসের মোট অনুসংখ্যা। ভি আয়তনে, ভি আয়তনের গ্যাসে, ভি আয়তন গ্যাস আছে, মোট অনুসংখ্যা হচ্ছে কত? মোট অনুসংখ্যা হচ্ছে এন। মোট অনুসংখ্যা হচ্ছে কত? এন। ঠিক আছে, তাহলে এগুলো তো বলে দিলাম পিভি কি। তো এটা হচ্ছে কি গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ। এই গতীয় তত্ত্বের সমীকরণটা কিভাবে আসলো? এই যে আমরা একটু আগে গ্যাসের গতীয় তত্ত্বের যেসব স্বীকার্যগুলো পড়লাম তার ভিত্তিতে চাপ সংক্রান্ত সমীকরণের যে রাশিটা সায়েন্টিস্টরা যারা আবিষ্কার করেছেন সেটাই হচ্ছে কি গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ। ঠিক আছে, এখন দেখবো গ্যাস অণুগুলোর গড় বেগ সেটা কেমন হবে। তো এর ক্ষেত্রে আমরা কিছু জিনিস ধরে নেব। দেখো গ্যাসের অণুগুলো, ধরো তুমি যে একটি গ্যাসের মধ্যে মোট এন সংখ্যক অণু আছে। ঠিক আছে, ধরি এখানে ধরবেন, আমি এখান থেকে লেখা শুরু করছি। দেখো ধরি কি হচ্ছে আমরা, যে নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা ফিক্সড। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায়, ধরি নির্দিষ্ট উষ্ণতায় এন সংখ্যক অণু, একটা গ্যাসের মধ্যে মোট এন সংখ্যক অণু আছে। একটা গ্যাসের মধ্যে এন সংখ্যক কি আছে? এন সংখ্যক অণু আছে। তো এখন কি হবে? এন সংখ্যক অণু আছে, এই এন সংখ্যক অণুর মধ্যে এন ওয়ান সংখ্যক অণু, এন সংখ্যক অণুর মধ্যে এন ওয়ান সংখ্যক অণুর প্রত্যেকের বেগ, এন ওয়ান সংখ্যক অণুর প্রত্যেকের বেগ হচ্ছে
C1, N2 সংখ্যক অণুর প্রত্যেকের বেগ হচ্ছে C2, সিমিলারলি N3 সংখ্যক অণুর প্রত্যেকের বেগ হচ্ছে C3, তো ইত্যাদি এরকম ভাবে হয়েছে। তো গ্যাস অণুগুলোর গড় বেগ কি হবে? গড় বেগ কি হবে? গড় বেগ একে আমরা সি বার দিয়ে দেখাবো। তো গড় বেগ কি হবে? N1 সংখ্যক অণুর বেগ C1, তার মানে হবে কি N1 C1 প্লাস N2 সংখ্যকের বেগ হচ্ছে C2, তাহলে N2 C2 প্লাস N3 সংখ্যক অণুর বেগ হচ্ছে C3, তাহলে N3 C3 বাই টোটাল অণু, তাহলে N1 প্লাস N2 প্লাস N3। ঠিক আছে, তাহলে টোটাল অণু N আমরা N দিয়ে লিখবো, N ইকুয়াল টু আমরা লিখবো টোটাল অণু সংখ্যা, তাহলে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট ডট, তাহলে এটা প্লাস ডট ডট প্লাস ডট ডট, তাহলে এটা আমরা কি লিখবো? তাহলে গড় বেগের যে রাশিমালা সেটা কি হচ্ছে? N1 C1 প্লাস N2 C2 প্লাস N3 C3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই N। তাহলে এটা কিসের রাশিমালা হলো? এটা গড় বেগের রাশিমালা হলো। ঠিক আছে, এবার আমরা দেখবো গড় বর্গবেগের রাশিমালা। গড় বর্গবেগ মানে কত? স্কোয়ার বেগ। ঠিক আছে, গড় বর্গবেগ। ঠিক আছে, তাহলে এটা কেমন হবে? এটা হবে দেখো কিছুই না, একদম এর গড় বর্গবেগ। গড় বর্গবেগ মানে এখানে C1 গুলো কি হয়ে যাবে? জাস্ট C1 স্কোয়ার, তাহলে এটা কি হবে? N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার, তাই তো, প্লাস ডট ডট ডিভাইডেড বাই টোটাল হলো, তাহলে মানে তো টোটালটা কি হবে? N, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গড় বর্গবেগ, তাই তো। তাহলে গড় বেগ এবং গড় বর্গবেগ আমরা বললাম। এবারে আমরা দেখবো যে গড় বর্গবেগের বর্গমূল। দেখো গড় বর্গবেগের বর্গমূল, তাহলে বর্গমূল কার? গড় বর্গবেগের, তাহলে সি স্কোয়ার বার। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে, এটাকেই আমরা বলি হচ্ছে মেনলি সি অফ আর এম এস, যেটাকে আমরা গ্যাসের গতিতত্ত্বের সমীকরণে একটু আগে পড়েছি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ঠিক আছে, সি অফ আর এম এস, তাহলে এই রুট, এই মিন স্কোয়ার আর এটা ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি গড় বর্গবেগের বর্গমূল। তাহলে এটা কি হবে? কিছুই না, যেটা হচ্ছে গড় বেগ পেয়েছিলে তার জাস্ট বর্গমূল করে দেবো। গড় বর্গবেগ পেয়েছিলাম একটু আগে, ওই গড় বর্গবেগের জাস্ট বর্গমূল করে দেবো। তাহলে কি হবে? N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই N। তাহলে এটাই কি? এটা হচ্ছে আমাদের গড় বর্গবেগের বর্গমূল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গড় বর্গবেগের বর্গমূল। এখন গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা CRMS এর মান নির্ণয় করব। তো গ্যাসের গতীয় তত্ত্বে আমরা কি দেখেছি? আমরা সমীকরণটা পড়েছি, PV ইকুয়াল টু 1/3 mn mn c স্কোয়ার RMS, তাই তো পড়েছি আমরা। তো এখানে প্রত্যেকটা রাশি কি নির্দেশ করে সেগুলো আমরা জানি। তো আমরা যদি এখন, যে এখানে এম মানে কি? প্রত্যেকটা গ্যাস অণুর ভর। এন মানে কি? এন মানে হচ্ছে তোমার কি ছিল? এন হচ্ছে গ্যাসের মোট অনুসংখ্যা, তাই তো। সি মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ঠিক আছে, এখন যদি আমরা 1 মোল পরিমাণ গ্যাস নিয়ে বিচার করি, যদি আমরা 1 মোল পরিমাণ গ্যাস নিয়ে বিচার করি, 1 মোল গ্যাস নিয়ে বিচার করি, যদি আমরা এখন 1 মোল গ্যাস নিয়ে বিচার করি, তাহলে কি হবে? তাহলে 1 মোল মানে N ইকুয়াল টু, আমরা N লিখতে পারবো, ক্যাপিটাল N লিখতে পারবো, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ক্যাপিটাল N মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার। তো কি হবে? তাহলে এই N এর জায়গায় আমরা কি লিখে দিতে পারি? এটা N এর জায়গায় আমরা অ্যাভোগাড্রো নাম্বার কিন্তু লিখতে পারি, তাই তো। এখন দেখো, তাহলে আমরা N এর জায়গায় অ্যাভোগাড্রো নাম্বার লিখে দিই। আর একটা জিনিস, 1 মোল পরিমাণের ক্ষেত্রে, আচ্ছা আমরা আগে লিখে নিই, পিভি ইকুয়াল টু কি হচ্ছে? 1/3 mn c স্কোয়ার RMS, তাই তো। তাহলে এম মানে কি? এম মানে গ্যাস অণুর ভর, ক্যাপিটাল এম। ঠিক আছে, এখন অন্য ক্যাপিটাল, এই ছোট হাতের এম মানে কি? প্রতিটা গ্যাস অণুর ভর। তো এম মানে কি? গ্যাস অণুর ভর গ্রাম এককে। ঠিক আছে,
আণবিক ভর, এই এম মানে কি আণবিক ভর। এখন আমরা এই ছোট এমটা বড় এম দিয়ে রিপ্লেস করব। তো দেখি এর সঙ্গে এম এর সঙ্গে কেমন রিলেশন আসছে। বড় এম মানে হচ্ছে আণবিক ভর, যেটা আমরা গ্যাস অণুর ভর হিসেবে লিখবো। ঠিক আছে, যেটাকে আমরা লিখবো হচ্ছে গ্যাস অণুর ভর মানে ছোট এম, গ্যাস অণুর ভর মানে ছোট এম যেটা এখানে আছে, ছোট এম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এই বড় এম ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, বড় এম ইকুয়াল টু ছোট এম ইন্টু এন। তাহলে ছোট এম ইন্টু এন মানে গ্যাস অণুর প্রত্যেকটা গ্যাস অণুর ভর গ্রাম এককে, গ্যাস অণুর ভর গ্রাম ইউনিটে, আর হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে বড় এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ছোট এম ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এবং এক মোল যে গ্যাস নিয়ে আমরা এখন এক মোল গ্যাস নিয়ে বিচার করছি, তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কি হবে, পিভি ইকুয়াল টু আরটি। তাহলে এই সমীকরণটা যদি আমি 1 নাম্বার দিই, তাহলে এই সমীকরণে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে পিভি ইকুয়াল টু পেয়েছি আরটি ইকুয়াল টু 1/3 এম এন। এম এন এর মান হচ্ছে কত, এম এন মানে ক্যাপিটাল এম, তাই তো। তাহলে 1/3 ক্যাপিটাল এম ইন্টু এম এন মানে ক্যাপিটাল এম হয়ে গেল সি স্কোয়ার আর এম এস। তাহলে এটা কি হচ্ছে, 3RT, 3 ওদিকে গিয়ে গুণ হয়ে যাচ্ছে, 3RT আর এম নিচে চলে আসছে, তাহলে 3RT বাই এম সমান সি স্কোয়ার আর এম এস। তাহলে কি হচ্ছে, সি আর এম এস ইকুয়াল টু কি হচ্ছে, রুট আন্ডার অফ 3RT বাই এম। ঠিক আছে, তাহলে আশা করি আমরা বুঝলাম। আমরা এখানে কি করলাম, আমরা এখানে গ্যাসের গতীয় তত্ত্বের যে সমীকরণ পেয়েছিলাম, সেই সমীকরণে এম এর মানে আণবিক ভর, ঠিক আছে, আর এক মোল গ্যাসকে বিচার করলাম, এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি। জাস্ট এই মানগুলো বসিয়ে দিয়ে এখানে আমরা সি অফ আর এম এস মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটির এর মান পেয়ে গেলাম কত, রুট আন্ডার অফ 3RT বাই এম। এর আমরা মান পেয়ে গেলাম কত, রুট আন্ডার অফ 3RT বাই এম। এখন দেখো বিভিন্ন ধরনের আণবিক বেগ, ওই তিনটে যে আণবিক বেগ আমরা পড়েছি, ওই আণবিক বেগগুলোর প্রত্যেকটা রাশিমালা আমরা করবো। সি আর এম এস মানে আমরা কি পেয়েছি, রুট আন্ডার অফ 3RT বাই এম, তাই তো পেয়েছি। এখন সি যেটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আমাদের কি গড়বেগ, এই গড়বেগের রাশিমালা কি, রুট আন্ডার অফ 8RT বাই পাই এম। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কি আছে, আর একটা হচ্ছে সি অফ এম দ্যাট ইজ মোস্ট প্রবাবল ভেলোসিটি। সি এম দিয়ে লিখবো, বারটা দেওয়ার দরকার নেই, এটা গড় নির্দেশ করে। ঠিক আছে, তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি, ঠিক আছে, সম্ভাব্য বেগ। ঠিক আছে, তো এটার রাশিমালা কি হবে, রুট আন্ডার অফ 2RT বাই এম। ঠিক আছে, আমরা এখন এই তিনটে রাশিমালার মধ্যে কে বড়, সি আর এম এস বড়। দেখো এখানে RT বাই এম সবার মধ্যে কমন, তাই তো, RT বাই এম, এগেন RT বাই এম, এখানেও RT বাই এম। তাহলে এখানে √3 আছে, এখানে √8 বাই পাই আছে, আর এখানে √2 আছে। তাহলে √8 বাই পাই, 8 বাই পাই মানে কত হচ্ছে, 8 বাই 3.142 পাই এর মান। তাহলে এর মানে ধরো 3, তাহলে 3 দিয়ে 8-এর একটা যদি রাফলি ভাগ করি আমরা, তাহলে কেমন হচ্ছে, 2.6 টাইপের হচ্ছে, তাই তো, 2.6 টাইপের হচ্ছে। 8 বাই রুট আন্ডার অফ 8 বাই পাই মানে 8 বাই পাই না, রুটার শুধুমাত্র 8 বাই পাই মানে হচ্ছে 2.6 টাইপের। এখানে 3 হচ্ছে, তাহলে সব থেকে বেশি ভ্যালু কার, সিআরএমএস সবার থেকে বড়, তাই তো, সিআরএমএস সবার থেকে বড়। তারপর কে, তারপর হচ্ছে 8 বাই 3 পাই মানে গড় বেগ, আর তারপরে হচ্ছে কি সি অফ এম মানে মোস্ট প্রবাবল বেগ, তাই তো। তাহলে এদের মোটামুটি মানটা কেমন আসছে, √3 ইস টু রুট আন্ডার অফ 8 বাই পাই ইস টু রুট আন্ডার অফ 2, তাই তো, রুট আন্ডার অফ 2। তাহলে এটার যদি তোমরা ছোট থেকে বড় একটা রিলেশন আনো, তাহলে √2 দিয়ে যদি সবার ভাগ করে দাও, যদি এদের সবার √2 দিয়ে আমরা ভাগ করে দিই, √3 বাই √2, √8 বাই পাই বাই √2 ইস টু √2 বাই √2, মানে এটার তো হয়ে যাচ্ছে 1। আর 8 বাই রুট আন্ডার অফ মোস্ট প্রবাবল যেটা, সেটা নিয়ারলি ইকুয়াল টু 1.128। আর হচ্ছে এটার কত হচ্ছে, রুট আন্ডার অফ 3, ওটা হচ্ছে 1.224। তো দেখো সিআরএমএস এর ভ্যালু সবার থেকে কি হচ্ছে,
সিআরএমএস এর ভ্যালু সবার থেকে বড়, তারপরে হচ্ছে গড় বেগ, তারপরে হচ্ছে সি অফ মোস্ট প্রবাবল। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। তো এখন আমরা দেখবো যে গ্যাস অণুর গড় গতিশক্তির মান আমরা কিভাবে বের করতে পারি। গ্যাস অণুর গড় গতিশক্তি, তো গতিশক্তি আমরা গতিশক্তি মানে কি আমরা জানি হাফ এমভি স্কোয়ার, তাই তো পড়েছি আমরা। তো এখন আমরা কি করছি, প্রত্যেকটা গ্যাস অণুর ভর ধরছি এম। ঠিক আছে, এখন নির্দিষ্ট উষ্ণতায় N1 যদি মোট এন সংখ্যক অণু থাকে, তার মধ্যে মোট এন সংখ্যক অণু, টোটাল এন সংখ্যক অণু আছে, এন সংখ্যক অণু আছে, এর মধ্যে N1 সংখ্যক অণুর বেগ হচ্ছে কত, C1। N1 সংখ্যক অণুর বেগ হচ্ছে C1, N2 সংখ্যক অণুর বেগ হচ্ছে C2, N3 সংখ্যক অণুর বেগ হচ্ছে C3। যদি তাই হয় এবং অণুগুলোর যদি গতিশক্তির মান, অণুগুলোর গতিশক্তির মান, অণুগুলোর গতিশক্তির মান যদি ε1 দিয়ে লিখি, ε2, ε3 হয়, তবে ε1 ইকুয়াল টু কি হবে, ε1 ইকুয়াল টু কি হবে, হাফ এমভি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হাফ এম C1 স্কোয়ার। সিমিলারলি ε2 মানে হাফ এম C2 স্কোয়ার, ε3 3 নম্বর অণুর যে গড় গতিশক্তি হাফ এম C3 স্কোয়ার, তাই তো হবে। তো এখন যদি আমরা গড় গতিশক্তি দেখি, আমরা গড় গতিশক্তি যদি দেখি, তাকে যদি আমরা এপসাইলন বার দিয়ে লিখি, তাহলে এপসাইলন বার ইকুয়াল টু কি হবে, দেখো এই গড় বেগ যেমন আমরা করেছিলাম N1 C1 প্লাস N2 C2 প্লাস N1 বাই N1 প্লাস N2 লাইক দ্যাট। তো N1 কি হবে, ε1 প্লাস N2 ε2 প্লাস N3 ε3 বাই টোটাল অণু, তাই তো। তাহলে টোটাল অণু আমি ডিরেক্টলি N লিখে দিচ্ছি। তাহলে ε1 মানে আমরা কি পেয়েছি, N1 ε1 মানে পেয়েছি হাফ এম C1 স্কোয়ার, তাই তো পেয়েছি। আবার N2 ইন্টু হাফ এম C2 স্কোয়ার প্লাস N3 ইন্টু হাফ এম C3 স্কোয়ার ডিভাইডেড বাই কি, টোটাল অণু মানে N। তাহলে এটা কত হচ্ছে, হাফ এম যদি কমন নাও, হাফ এম যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে পড়ে থাকছে কত, এই হাফ এম প্রত্যেকের মধ্যে আছে, তাহলে N1 C1 স্কোয়ার, N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল N। তাহলে এটা মানে আবার কি হচ্ছে, এটা মানে আমাদের গড় বেগের গড় বর্গ বেগ হচ্ছে, এটা মানে আমাদের গড় বর্গ বেগ। তাহলে হাফ এম এপসাইলন বার ইকুয়াল টু হাফ এম কি হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এটা মানে আমাদের কি হচ্ছে, গড় বর্গ বেগ পাচ্ছি। তাহলে হাফ এম সি স্কোয়ার গড় বর্গ বেগ, যেখানে C1 স্কোয়ার ইকুয়াল টু কি, গড় বর্গ বেগ, আর সি বার ইকুয়াল টু কি ছিল, গড় বেগ। এখানে আমরা পেয়েছি কার সঙ্গে রিলেশন, এপসাইলন গড় গতিশক্তির সঙ্গে গড় বর্গ বেগের রিলেশন, তাই তো। গড় বর্গ বেগের রিলেশন আমরা পেলাম। তো এখন দেখো আমরা এই সমীকরণটা, আমরা গ্যাস অণুর গড় গতিশক্তির মানটা আমরা এখান থেকে বের করব। তো গ্যাস অণুর গড় গতিশক্তি, তাহলে দেখো এই যেটা আমরা পেয়েছি এটা, তো এটা মানে আমরা লিখতে পারি সিআরএমএস। সিআরএমএস মানে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম রুট মিন স্কোয়ার স্কোয়ার ভেলোসিটি, তাই তো। তাহলে এখানে যদি আমি এদিকটাতে স্কোয়ার করে দিই, সিআরএমএস এটার যদি স্কোয়ার করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এটা যদি স্কোয়ার করে দিই আমরা, সি স্কোয়ার আরএমএস করি, তাহলে এটা রুটটা উঠে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, গড় বর্গবেগটা পেয়ে যাবো। গড় বর্গবেগ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আশা করি ব্যাপারটা বুঝেছো। এটা স্কোয়ার করে দিয়েছি, তাহলে রুট উঠে গেছে, তাহলে গড় বর্গবেগ ইকুয়াল টু সি স্কোয়ার আরএমএস। তাহলে এই যে এটার জায়গায় আমি সি স্কোয়ার আরএমএস লিখতে পারি, তাহলে এপসাইলন বার ইকুয়াল টু কি হলো, হাফ এম সি স্কোয়ার আর এম এস, হাফ এম সি স্কোয়ার আরএমএস, তাই তো। তো এখন সিআরএমএস মানে আমরা কি জানি, সিআরএমএস মানে আমরা কি জানি, √3 RT/m, তাই তো জানি।
তাহলে 3RT/mটা আমরা কিভাবে লিখতে পারি? 3 ইন্টু আর মানে কি লিখতে পারি আমরা? কে মানে বোলসম্যান কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো নাম্বার, ইন্টু টি আছে ওপরে, এই আর ইকুয়াল টু কে এন লিখেছি, বাই এম মানে আণবিক গুরুত্ব, মানে একটু আগেই দেখেছি গ্যাস অণুর ভর ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এম মানে আণবিক গুরুত্ব, যেটার মান প্রতিটি গ্যাস অণুর ভর এম ইন্টু এন মানে অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে কি হচ্ছে, এন এন কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রুট আন্ডার অফ 3 kT বাই ছোট হাতের এম মানে গ্যাস অণুর প্রত্যেকটা গ্যাস অণুর ভর, তাই তো? তো এখন আমরা একটু আগে পেয়েছি কি এপসাইলন ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার আর এম এস, হাফ এম সি স্কোয়ার আর এম এস। তাহলে এখানে সি আর এম এস এর মান কত? এটা তাহলে সি স্কোয়ার আর এম এস এর মান কত হবে? 3 kT/m। তাহলে এখানে 3 kT/m বসিয়ে দিই, হাফ এম ইন্টু 3 kT/m। তাহলে এখানে এম এম কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 3/2 কেটি, তাহলে 3/2 কেটি, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? 3/2 কেটি, তাই তো? তো 3/2 কেটি পেয়েছি আমরা। আচ্ছা, তো দেখো আমরা তাহলে পেয়েছি টি উষ্ণতায় কি পেয়েছি আমরা? টি উষ্ণতায় কোনো গ্যাস অণুর কোনো গ্যাসের প্রতিটি অণুর আমরা পেয়েছি কি? টি উষ্ণতায় কোনো গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তির মান আমরা পেয়েছি, গড় গতিশক্তি যার মান আমরা পেয়েছি কত? 3/2 ইন্টু কেটি, তাই তো? 3/2 ইন্টু কেটি। এখন যদি টি উষ্ণতায় আমরা কোনো গ্যাসের 1 মোল অণু নিই, কোনো গ্যাসের প্রত্যেক অণু ছিল, আমি এখন স্থির করে সেটা 1 মোল পরিমাণ অণু করছি, 1 মোল পরিমাণ অণুর মোট গতিশক্তি আমরা বের করব, 1 মোল পরিমাণ অণুর মোট গতিশক্তি। তাহলে তার রাশিমালা কি বেরোবে? 1 মোল পরিমাণ অণুর মোট গতিশক্তি কি হবে? এপসাইলন মানে গড় গতিশক্তি, এপসাইলন বার ইন্টু এন, এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 3/2 কেটি ইন্টু এন, তাহলে কে ইন্টু এন বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু আর, ঠিক আছে? তাহলে আর, তাই তো? আর ইকুয়াল টু তাহলে কি হবে এখানে? আর সমান কি? কে ইন্টু এন, কে মানে হচ্ছে কি ছিল? কে মানে বলো বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে তোমার এন মানে অ্যাভোগাড্রো নাম্বার, তাই আর মানে কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমরা কি পাবো? হাফ ইন্টু 3/2 ইন্টু কে ইন্টু এন ইন্টু টি, তাহলে 3/2 কে এন মানে আর ইন্টু টি, তাই তো? তাহলে গ্যাস অণুর 1 মোল পরিমাণ গ্যাস অণুর মোট গতিশক্তি আমরা বের করলাম কত? 3/2 আর টি, সেখানে আর হচ্ছে কি? সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট, তাই তো? সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি, ঠিক আছে? তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।